জাতিসংঘের কোনো বডি বা কোনো মেকানিজম কিন্তু এই বিচার ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করতে পারবে না বা এভিডেন্স শেয়ার করতে পারবে না যতদিন পর্যন্ত ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড আমাদের আইনে আছে। যখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটা বডি থেকে এরকম একটা রিপোর্ট বা প্রতিবেদন বের হয়, সেটাকে কিন্তু উড়িয়ে ফেলাটা অত সহজ নয়। আমাদের অভ্যন্তরীণ জবাবদিহিতার জায়গায় কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব রাখবে এই রিপোর্টটা। যদিও জাতিসংঘের হাই কমিশনার নিজেই বলেছেন যে ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়ের করতে হলে আরও ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রয়োজন। এটা একটা নিরপেক্ষ প্রতিবেদন, কারণ এটা যদি কোনো ডোমেস্টিক বা অভ্যন্তরীণ প্রতিবেদনে হতেন, অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন হতেন, সেক্ষেত্রে কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে মিলে নানা ধরনের কথাবার্তা বলতেন সেটাকে ডিসমিস করার জন্য। কিন্তু যখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক একটা বডি থেকে, যেটা গোটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, এরকম একটা রিপোর্ট বা প্রতিবেদন বের হয়, সেটাকে কিন্তু উড়িয়ে ফেলাটা অত সহজ নয়। এবং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই পয়েন্টে, যখন নানা ধরনের প্রশ্ন উঠছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা বা কম্পিটেন্স নিয়েও নানা ধরনের প্রশ্ন উঠছে। আমাদের অভ্যন্তরীণ জবাবদিহিতার জায়গায় কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব রাখবে এই রিপোর্টটা। যদিও জাতিসংঘের হাই কমিশনার নিজেই বলেছেন যে ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়ের করতে হলে আরও ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রয়োজন। কারণ হচ্ছে এরকম একটা প্রতিবেদন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যখন হয়, এখানে স্ট্যান্ডার্ড অফ প্রুফ এটা কিন্তু একই না যেটা একটা ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফ। এ ধরনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে রিজনেবল গ্রাউন্ডস। যে শব্দটা ওনারা ব্যবহার করেছেন ওনাদের প্রতিবেদনে, যে রিজনেবল গ্রাউন্ডস এর ভিত্তিতে সম্পৃক্ততা পাওয়া গেছে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের। এবং ওনারা আরও বলেছেন, এতটুকু বলেননি যে এখানে সম্ভবত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু তার জন্য যেটা আমি বললাম অ্যাডিশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার হবে। অভ্যন্তরীণ দেশের ভেতরে আমরা কিভাবে বিচার নিশ্চিত করতে পারি এবং আমাদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কত ধরনের বাধা এখনো রয়েছে, এবং তারপরে আমি চেষ্টা করব কিছু দূর কভার করার যে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে আমরা কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেতে পারি কি না এবং যাচ্ছি না কেন, যেটা অলরেডি আমার আগে সহবক্তা অনেকেই এটা কভার করেছেন কিছু দূর। তো আমরা যদি অভ্যন্তরীণ বা ডোমেস্টিক লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি, বাংলাদেশের ভেতর আমরা কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারি সেদিকে চলে যাই। প্রথমেই আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, এবং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে যে আইনটা আছে বেশ কিছু দূর সংশোধন করা হয়েছে। এই আইনটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অনেকগুলো সংশোধন বেশ ইতিবাচক। তার মধ্যে যেরকম ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার, তারপরে যে অভিযুক্ত তার যে অধিকারগুলো আছে সেগুলোকে এক্সপ্যান্ড করা হয়েছে। আইনে আরেকটা বড় ধরনের সমস্যা ছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস বা মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞাটা ক্লিয়ার ছিল না, সংজ্ঞাটার স্কোপটা লিমিটেড ছিল, সেগুলোও কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে। যেরকম গুম আগে ছিল না এই সংজ্ঞার স্কোপের মধ্যে, সেখানে ঢোকানো হয়েছে। এরকম আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এভিডেন্স অ্যাডমিশনের ক্ষেত্রেও, যেটা আইনটাকে আরও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করছে। কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে, যে জিনিসটা আমি খুব একটা অ্যাড্রেস করতে দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারকে। ওনারা এড়িয়ে যাচ্ছেন এই টপিকটা। দিস ইজ রিয়েলি দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, উইচ ইজ জাতিসংঘের কোনো বডি বা কোনো মেকানিজম কিন্তু এই বিচার ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করতে পারবে না বা এভিডেন্স শেয়ার করতে পারবে না যতদিন পর্যন্ত ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড আমাদের আইনে আছে। অ্যান্ড এটা কিন্তু একটা সুযোগ ছিল যখন এই আইনটা সংশোধন করলো, অ্যাটলিস্ট একটা স্থগিতাদেশ দিয়ে রাখা, যেটাকে মরেটোরিয়াম বলি আমরা ইংরেজিতে, ডেথ পেনাল্টির উপরে। কারণ তাতে আমাদেরই লাভ হতো, সেটা হতো যে আমাদের বিচারিক প্রক্রিয়ায় আমরা সহায়তা পেতাম জাতিসংঘের বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর, এবং এই সহায়তাটা কিন্তু আমাদের প্রয়োজন।